আমার পরিচয় পর্ব শেষ। সো কল্ড পরিচয় পর্ব 14 গোষ্ঠী ব্যাকগ্রাউন্ড সব দিয়ে ফেলছি, তারপরে আমরা টাইপ বলে ফেলছি। এবার আসো তাহলে একটা একটা করে ম্যাথ করা শুরু করি। ফার্স্টেই তোমরা দেখবে আমি প্রশ্ন ব্যাংক নিয়ে আসছি। তোমরা যেহেতু আমার কথা বিশ্বাস নাও করতে পারো, এই জন্য আজকে প্রশ্ন ব্যাংক থেকে ম্যাথ করাবো। আমি অ্যাডমিশনের প্রশ্ন সলভ করাবো, সাথে নিজের মতো বানায় কিছু ম্যাথ করাবো, একবারে ক্লিয়ার। এবং সব কিছুই করাবো এই 3টা টাইপ। মেনশন দিয়ে ফেলো, ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করো এবং বিভিন্ন এডুকেশনাল গ্রুপে শেয়ার করতে হবে। ওকে, তো প্রথম ম্যাথটা খেয়াল করো, এখানে লেখা আছে। প্রথম ম্যাথটা চুয়েটে আসছিল, চুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল। ওকে ফাইন, আমরা একটা কাজ করি, এটা অনেক কিছু লিখে ফেলছি, আমরা আরেকটা পেজে চলে যাই। আমি তোমাদেরকে ফার্স্টে লেকচার প্ল্যান নিশ্চয়ই তোমাদেরকে সাজায়া দিছি, লেকচার প্ল্যানগুলো সাজায়া ফেলছি। এবার আসো আমরা যেটা করব, ফার্স্টে আসো চুয়েটের ম্যাথ। তো ম্যাথটা লিখে ফেলি আগে, নীল কালি দিয়ে ম্যাথটা লিখে ফেলি, দেন আমরা হলো ম্যাথটা করে ফেলবো। লেকচার প্ল্যানগুলো ওকে। তো সবার প্রথম ম্যাথটা খেয়াল করো। আজকের ক্লাসের পর আমি আবার যখন ক্লাস নিব, আমার যদি কোনো ক্লাসের যদি কোনো নোটিশ দেখো, অবশ্যই নোটিশে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, দেওয়া উচিত। আজকে ক্লাসটা আগে দেখে নাও। দেখো, একটা ইঞ্জিন চালিত নৌকা, আমি সংক্ষেপে লিখি, এটা হলো একটা নদী, এটা একটা নদী, একটা ইঞ্জিন চালিত নৌকা ঘন্টায় 14 কিলোমিটার বেগে যাচ্ছে। ওকে, আমি ধরে নিলাম নৌকার বেগ ভি, এটা হলো 14 কিলোমিটার পার আওয়ার। প্রশ্নে দেওয়া আছে, আমি সংক্ষেপে প্রশ্নটা লিখতেছি, এটা চুয়েটে আসছিল। সমস্যা নাই তোমাদের, আমি জানি এইটুকু পর্যন্ত আমার ছবি, প্রবলেম নাই। আমি একটু আরেকটু সরায় লিখি, দাঁড়াও, তাহলে সবাই দেখতে পাবা। তো 14 কিলোমিটার পার আওয়ার ছিল নৌকার বেগ, এটা হলো নদী। বলে দিয়েছে যে নদীটা আড়াআড়ি পার হতে গেলে তোমার নৌকাটিকে কোন দিকে তোমার চালাইতে হবে, এরকম কিছু একটা বের করতে বলছে। আর নদীর প্রস্থ দেওয়া আছে, তো খেয়াল করো, নদীর প্রস্থ দেওয়া আছে 12.25 কিলোমিটার। তো প্রস্থ সবই দেওয়া আছে। তো এখান থেকে 2টা প্রশ্ন করেছে, একটা প্রশ্ন করেছে আর স্রোতের বেগও দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে 7 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো আর নদীর প্রস্থ দেওয়া আছে। এখন প্রশ্ন নম্বর 1, কত কোণে রওনা দিলে ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছাবে? তাহলে কত কোণে রওনা দিলে অপর পারে পৌঁছাবে, এটা হলো প্রশ্ন নম্বর 1। অপর পারে যাবে মানে সোজাসুজি অপর পারে যাবে, আসলে আমার লেখা উচিত সোজাসুজি, সোজাসুজি অপর পারে যাবে। এটা হলো প্রশ্ন নম্বর 1। আর প্রশ্ন নম্বর 2 হলো নদী পারি হওয়ার সময়, নদী পারি হওয়ার সময়। 2টা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে। তো ফার্স্টে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই টাইপের ম্যাথগুলো বুঝতে গেলে আমাদেরকে 2টা বেসিক জিনিস জানতে হবে ম্যাথের। একটা হলো লম্বাংশ উপপাদ্য, উপপাদ্যটার নাম কি? লম্বাংশ উপপাদ্য। তো চলো আমরা আগে লম্বাংশ উপপাদ্যটা হলো জেনে ফেলি। লম্বাংশ উপপাদ্যটা কি? হোয়াট ইজ লম্বাংশ উপপাদ্য? খেয়াল করো, এই যে এখানে যে তোমরা লম্বাংশ উপপাদ্য জিনিসটা যে তোমরা দেখছো, এটা ম্যাথে তোমরা পড়বা, বাট এই জিনিসটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই নৌকার ম্যাথ করাটা খুবই 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 ইজি, কোনো প্যারাই না, খুবই চমৎকার ওয়েতে করা যাবে। ধরো ধরো এখানে 3টা ভেক্টর কাজ করতেছে। তুমি মনে করো হলো এই বরাবর বল প্রয়োগ করছো, একটা জিনিসকে মনে করো টানতেছো। সেকেন্ড মনে করো হলো তোমার গার্লফ্রেন্ড, ধরো তোমার গার্লফ্রেন্ড হলো আরেকটা এই বরাবর টানতেছে। এখানে একটা বস্তু, ধরো একটা চাবির রিং নিয়ে তোমরা টানাটানি করতেছো। তোমরা তো জানোই, তুমি যেদিকে বল প্রয়োগ করছো আর তোমার গার্লফ্রেন্ড যেদিকে বল প্রয়োগ করছে, আলটিমেটলি কিন্তু কোনো দিকেই কিন্তু যাবে না। তোমরা সবাই জানো যে এটা যাবে হলো লব্ধি বরাবর যাবে। ওকে, এইটুকু ভেক্টরের কনসেপ্ট আমাদের সবারই জানা আছে। এটাকে আমরা পি ধরি, তুমি যেদিকে বল প্রয়োগ করছো তোমার বল হলো পি,
তোমার গার্লফ্রেন্ডের বল হলো কিউ, আর আলটিমেটলি চাবিটা যেদিকে যাচ্ছে সেটাকে আমরা ধরে নিলাম লব্ধি আর। এবার খেয়াল করো, লম্বাংশ উপপাদ্যে আমরা দুইটা নির্দিষ্ট দিক নিব। কি নিব? দুইটা নির্দিষ্ট দিক নিব। একটা হলো এক্স অক্ষ বরাবর নিব, আরেকটা কোন অক্ষ বরাবর নিব? ওয়াই অক্ষ বরাবর নিব। এইটুকু মাথায় রাখতে হবে যে ভাইয়া কি বলছে, দুইটা দিক নিব, জাস্ট বেশি কিছু না। একটা হলো এক্স অক্ষ বরাবর আমি সবগুলো ভেক্টরের উপাংশ নিব, আরেকটা হলো ওয়াই অক্ষ বরাবর সবগুলো ভেক্টরের উপাংশ নিব। তো ফার্স্টে আমি এক্স অক্ষ বরাবর নিই। খেয়াল করো, জাস্ট এই দুইটা বেসিক জিনিস মনে রাখতে হবে, তাইলেই দেখবে এই ম্যাথগুলো একবারে পানির মতো সহজ। তো এক্স অক্ষ বরাবর যখন আমরা উপাংশ নিব, সব কিছু কিন্তু এক্স অক্ষ বরাবর যাবে। আমি ধরে নিলাম লব্ধিটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, আমি ধরে নিলাম। আর আমি ধরে নিলাম তোমার গার্লফ্রেন্ড এর বলটা তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার সাথে আলফা কোণে কাজ করছে। ওকে, এবার এক্স অক্ষ বরাবর সবগুলো ভেক্টরের যদি আমরা উপাংশ নিয়ে কাজ করি, খেয়াল করো এক্স অক্ষ বরাবর পি পি নিজেই কিন্তু এক্স অক্ষ বরাবর কাজ করছে। আমরা তো জানি যে যেহেতু এক্স অক্ষ হলো এই বরাবর এবং পি নিজেও এই বরাবর কাজ করছে, তাহলে বলো এক্স অক্ষ বরাবর পি এর উপাংশ কত হবে? পি কজ 0 ডিগ্রি। কারণ আমরা তো জানি যে ভেক্টরের সরাসরি যার সাথে কোণ নেই, দেখো এখানে দুইটা ভেক্টরেরই কোণ আমি কার সাথে নিয়েছি? এক্স অক্ষের সাথে নিয়েছি। তো যে ভেক্টরের ক্ষেত্রে সরাসরি কোণ নিলে বলো সেটা অলওয়েজ কি হয়? ভূমি হয়। তোমরা 9 10 পড়ে আসছো, যেটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, পড়ছো না যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি কোণ যার সাথে থাকে সেটা সরাসরি কি হয়ে যায়? ভূমি হয়ে যায় কিন্তু। আর যেটা ভূমি হয় সেটা কি? ওই যে পড়ছো কবরে ভূত আছে, মনে আছে যে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমির সাথে কিন্তু অলওয়েজ কি হয়? কজ হয়। তো এখানেও সেম, দেখো তুমি এক্স অক্ষের সাথে কোণ নিছো, কিন্তু দুইটা কোণই কিন্তু এক্স অক্ষের সাথে, তার মানে এক্স অক্ষটা এখানে ভূমি, আর ভূমি হইলেই সেই বরাবর কি হবে? কবরে ভূত আছে মানে কজ হবে। তাহলে এক্স অক্ষ বরাবর পি এর উপাংশ হবে পি কজ 0 ডিগ্রি, কারণ এক্স পি নিজেও এক্স অক্ষ বরাবরই কাজ করে। এবার চিন্তা করো এক্স অক্ষের সাথে কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে এক্স অক্ষ বরাবর কিউ এর উপাংশ কত হবে? কিউ কজ আলফা হবে, এতে কোনো সন্দেহ নাই। আবার বলো এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ কত হবে? লব্ধির উৎপন্ন কোণ হলো থিটা, তো অ্যাগেইন যার সাথে কোণ সেটা অলওয়েজ ভূমি, তাহলে লব্ধির উপাংশ হবে হলো আর কস থিটা। শেষ। এখন লম্বাংশ উপপাদ্য কি বলতেছে দেখো, তুমি যেদিকে বল প্রয়োগ করছো আর তোমার গার্লফ্রেন্ড যেদিকে বল প্রয়োগ করছে, এই দুইটাই কি? এই দুইটারই লব্ধি কিন্তু তোমার আর। তো তাহলে খেয়াল করো এই দুইটার লব্ধি যদি আর হয়, তাহলে পি এবং কিউ এই দুইটার লব্ধি যেহেতু আর, তাহলে পি এবং কিউ এর যে যোগফল সেটা ইজ ইকুয়াল টু আর এর সমান হওয়া উচিত না? অবশ্যই। লম্বাংশ উপপাদ্য এই কথাটাই বলছে যে কোনো একটা নির্দিষ্ট দিকে হোক সেটা এক্স অক্ষ বরাবর, এই পি এবং কিউ এর উপাংশের যে যোগফল সেটা ইজ ইকুয়াল টু হবে ওই একই দিকে এদের লব্ধির উপাংশের সমান, অর্থাৎ পি কজ 0 ডিগ্রি প্লাস কিউ কজ আলফা, এটা ইজ ইকুয়াল টু আমাদের প্রশ্নে কি হয়ে যাবে? আর কজ থিটা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, কজ 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এটা হবে পি প্লাস কিউ কজ আলফা, এটা ইজ ইকুয়াল টু কত হবে? আর কস থিটা হয়ে যাবে। এটাই হলো এক্স অক্ষ বরাবর উপাংশ। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? এটা এক্স অক্ষ বরাবর উপাংশ। ওকে, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো। যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে তোমরা ডেফিনেটলি প্রশ্নই করতে পারো। তো এইটুকু মনে হয় সবাই বুঝতে পারছো। আর একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবা, তোমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপগুলোতে, তারপর হলো বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলোতে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আর উপরে দেখো আমার নিজের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমার নিজের এফবি গ্রুপের লিঙ্ক এবং পেজ লিঙ্ক দেওয়া আছে। এরকম আরও চমৎকার চমৎকার ক্লাস পেতে চাইলে তোমরা অবশ্যই আমার গ্রুপে অ্যাড হয়ে থাকতে হবে। ওকে, তো এটা হলো লম্বাংশ উপপাদ্যের একটা সূত্র, এক্স অক্ষ বরাবর উপাংশ। খেয়াল করো ওয়াই অক্ষ বরাবর আরেকটা উপাংশ নিয়ে কাজ করি। জাস্ট দুইটা বেসিক বুঝলেই আমাদের এই অঙ্কগুলো পানির মতো সহজ হয়ে যাবে, আমরা শর্টকাট করতে পারবো। অ্যাডমিশনের ম্যাথ আমরা সব শর্টকাট করে অ্যান্সার করে ফেলতে পারবো। এবার আসো ওয়াই অক্ষ বরাবর, সেম জিনিসটা ওয়াই অক্ষ বরাবর নিব। কিন্তু আমাকে বলো
আমি তো এক্স অক্ষ বরাবর সবগুলার কিন্তু কোণ নিয়েছি, তাই না? দেখো সবগুলা কোণ নিয়েছি এক্স অক্ষ বরাবর, এই থিটাটা এক্স অক্ষ বরাবর, তারপরে আলফাটা এক্স অক্ষ বরাবর, তার মানে সবগুলার কোণ নিয়েছি এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর তো আমি কোনো কোণ নেই নাই, তাহলে যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো কোণ নেই নাই, তাহলে ওয়াই কী হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। এই ছবিটা আবার খেয়াল করো তোমরা, দেখো, আচ্ছা লাল কালি দিয়ে লিখি, দেখো এই ছবিটায় দেখো, এটাকে আমরা এক্স অক্ষ চিন্তা করলে দেখো কোণটা কিন্তু এক্স অক্ষের সাথে নিয়েছি, দেখো এক্স অক্ষের সাথে কোণ নিয়েছি, এই কারণে এটা ভূমি হয়ে গেছে। আর এটা কিন্তু ওয়াই অক্ষ, দেখো ওয়াই অক্ষের সাথে আমি কিন্তু সরাসরি কোনো কোণ নেই নাই, এই কারণে ওয়াই অক্ষকে আমরা নর্মালি কি বলতেছি? এখানে লম্ব বলতেছি। ওকে, তো এখানেও সেম, ওয়াই অক্ষের সাথে আমি সরাসরি কোনো কোণ নেই নাই, তার মানে ওয়াই অক্ষ কিন্তু এখন লম্ব হিসেবে কাউন্ট হবে। আর বলো তো লম্বের সাথে কোন ত্রিকোণমিতিক অনুপাত যায়? ঝটপট কমেন্টে লিখে ফেলো, একটু দেখতে চাচ্ছি যে লম্বের সাথে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা তোমার যায়, একটু কমেন্টে লিখে ফেলো। তোমরা সবাই জানো সাগরে কি আছে? লবণ আছে। আমি একটু হিন্টস দিয়ে দিলাম, দেখি কমেন্টে লেখো যে লম্বের সাথে এক্স্যাক্টলি তোমার কোন ত্রিকোণমিতিক অনুপাতটা যায় লম্বের সাথে। ঠিক আছে, লম্বের সাথে কোন ত্রিকোণমিতিক অনুপাত যায় একটু কমেন্টে লেখো, দেখি তোমরা পারো কি না। ওকে, আমি তো বলেছি যে মাত্র হলো 20-25 মিনিটের মধ্যে দেখবে এগুলোর সমস্ত বেসিক ক্লিয়ার হয়ে যাবে, আগামী 20-25 মিনিটের মধ্যে। ওকে, যেহেতু তোমরা কেউ অ্যান্সার দিচ্ছ না, আমি নিজেই অ্যান্সার দিয়ে দেই। লম্বের সাথে সাইন থিটা যায়, কারণ তোমরা পড়ে আসছো সাগরে লবণ আছে, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তো খেয়াল করো, ওয়াই অক্ষ তার মানে হলো লম্ব, আর লম্বের সাথে আমরা সবাই জানি যে সাইন যায়। তো লম্বের সাথে যদি সাইন যায়, তাহলে লম্বাংশ উপপাদ্যটার কোনো কোণের মান চেঞ্জ হবে না। আমি আরেকবার বলি, যেহেতু লম্ব বরাবর যায়, তাহলে লম্বের সাথে সাইন যাবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, এই যে আমরা প্রথমবার এক্সের সাথে যেই কোণ নিয়েছি, সেই কোণের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পি এর সাথে কোণটাও সেই 0 ডিগ্রি থাকবে, কিউ এর সাথে কোণটা সেই আলফাই থাকবে, আর আর এর সাথে কোণটা সেই থিটাই থাকবে। অর্থাৎ কোণগুলোর কোনো পরিবর্তন হবে না, জাস্ট লম্ব বলে তখন কজের বদলে সাইন হয়ে যাবে। কেন? কারণ বুঝতেই পারতেছো, এক্স ছিল ভূমি, ভূমি ছিল বলে আমরা কজ নিয়েছি, আর ওয়াই এখন লম্ব, এই কারণে কজের বদলে জাস্ট আমরা সাইন নিব, কিন্তু কোণের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে কোণের কোনো চেঞ্জ হবে না। ওকে, তো তাহলে এখানে কোণের যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ হয়ে যাবে, সরি, পি সাইন 0 ডিগ্রি প্লাস, তোমরা সবাই জানো যে কিউ সাইন আলফা, এইটা ইজ ইকাল টু হয়ে যাবে আর সাইন থিটা। ওকে, শেষ। এবার সাইন 0 ডিগ্রির মান 0, তোমরা চাইলে বের করতে পারো যে ভাইয়া এটা 0 হয়ে যাবে, তাহলে আমরা বের করে ফেলছি যে লম্ব বরাবর যে উপাংশ সেটা আসবে কিউ সাইন আলফা, এটা হবে আর সাইন থিটা সমান আর কি। ওকে, আমার মনে হয় লম্বাংশ উপপাদ্য জিনিসটা এখন বুঝতে পারছো, যে দুইটা দিক বরাবর উপাংশ নিব। ফার্স্টে নিব এক্স অক্ষ বরাবর, যেখানে এক্স থাকবে হলো ভূমি, এই কারণে সবগুলোর কজ নিব, আর পরের বার নিব হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ, যেটা হলো লম্ব। কোণের মান চেঞ্জ করব না, জাস্ট খালি কজের বদলে সাইন নিয়ে ফেলবো, শেষ। এইটুকু বেসিক আমার মনে হয় সবাই ক্লিয়ার, লম্বাংশ উপপাদ্য। তাহলে এবার আসো আমরা হলো ম্যাথটা করে ফেলি। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, যারা যারা ক্লাসটা দেখতেছো অলরেডি, ভালো লাগলে অবশ্যই মেনশন দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আর উপরে দেখো আমি যেখান থেকে লাইভে গেছি, আমার নিজের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, নিজের গ্রুপের লিঙ্ক আর পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই অ্যাড হয়ে থাকো, কারণ আমার গ্রুপে আমি রেগুলার ক্লাস নিয়ে থাকি এবং জৈব যৌগের রিসেন্টলি ক্লাস নিচ্ছি, তোমরা অবশ্যই অ্যাড হয়ে যেতে পারো। ওকে, তো এইটুকু জিনিস মনে হয় আমরা বুঝতে পেরেছি। তাহলে আসো আমরা এটা আরেকটু ফ্রেশ একটা খাতা, এখন এটা একটু মুছে দিই। এতক্ষণ আমি বেসিকগুলো পড়ায় ফেলছি, আমি একটু মুছে দিতে চাচ্ছি, কারণ এটা মুছে দিয়ে আমি এখন কিছু ম্যাথ দেখাবো। তাহলে লম্বাংশ উপপাদ্যটা আমি পুরোপুরি মুছে দিই, কারো মনে হয় কোনো প্রবলেম নাই, সবাই মনে হয় ক্লাসটা এনজয় করছো, আমি এটা একটু মুছে দিই। আবার জায়গা বানায় ফেললাম, কারণ আমাদের প্রশ্ন এখানে লেখা, তো এইখানেই লিখতে হবে। ওকে, আমরা ম্যাথটা এখন করি। তাহলে লম্বাংশ উপপাদ্যের বেসিকটা যদি বুঝো, তাহলে সেম কাজ করতে হবে। আমি ধরে নিলাম আমার নদী হলো এটা। ফার্স্ট প্রশ্নটা কি বলেছে, যে কত কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে পৌঁছাবে, তাই না? একটু মুছে গেছে এখানে, যে সোজাসুজি অপর পারে পৌঁছাবে, এটা চুয়েটে আসছিল। তো আমি ধরে নিলাম যে এই দিক যদি স্রোত হয়,
স্রোতের দিকের সাথে আলফা কোণে তোমরা সবাই জানো যে বাঁকাভাবে রওনা দিলে সে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। তো স্রোতের দিক হলো ইউ আর নৌকার বেগ হলো ধরো হলো ভি। তাহলে আমি ধরে নিলাম যে স্রোতের সাথে আলফা কোণে সে রওনা দিলে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। এখন একটা জিনিস তো তোমরা সবাই জানো যে এটা একটা স্রোতযুক্ত নদী। তাহলে একটা স্রোতযুক্ত নদীতে নৌকাটা কোন দিকে যাবে? একটা স্রোতযুক্ত নদীতে নৌকাটা সেই দিকেই যাবে যেদিকে স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি যেই বরাবর কাজ করে। বেসিক জিনিস। তাহলে আমি ধরে নিচ্ছি নৌকা যদি এদিকে যায় আর স্রোত যদি এদিকে যায় তাহলে অবশ্যই এদের লব্ধিকে সোজাসুজি যাওয়া লাগবে, কারণ লব্ধি যদি সোজাসুজি না যায় তুমি কিন্তু কখনোই সোজাসুজি অপর পারে পৌঁছাবা না। ঠিক আছে? তার মানে একটা স্রোতযুক্ত নদীতে নৌকাটা সেদিকেই যাবে যেই দিকে হলো লব্ধি কাজ করবে। তো তুমি যদি সোজাসুজি যেতে চাও তোমার লব্ধি বাবাকেও বা লব্ধি বেচারাকেও কী করতে হবে? সোজাসুজি কাজ করতে হবে। তো আর এর মান সোজাসুজি হবে। ওকে, তার মানে আমি বুঝতে পারতেছি যে আর যদি সোজাসুজি হয় তাহলে আর এর সাথে স্রোতের মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। আমরা এইটুকু বুঝতে পারলাম। এবার খেয়াল করো, আমি ওই যে আগের মতোই এক্স অক্ষ বরাবর উপাংশ নিব। এক্স অক্ষ বরাবর কী নিব? উপাংশ নিব। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমরা উপাংশ নিই, এখানে এক্স অক্ষ বলতে স্রোত বরাবর বোঝাচ্ছে, এটাকে বাদ দিয়ে পাশে লিখে রাখো স্রোত বরাবর উপাংশ, একই কথা, কারণ স্রোত এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ বা স্রোত বরাবর উপাংশ কী বলছি? এক্স মানে তো ভূমি, তার মানে ভূমির সাথে অলওয়েজ কী হবে? কজ হবে। তাহলে এটা কত হবে? ইউ কজ 0 ডিগ্রি, ওই যে লম্বাংশ উপপাদ্যের ফার্স্ট বেসিক, প্লাস ভি কজ আলফা। এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? একই দিকে এদের লব্ধি, তাহলে আর কজ 90 ডিগ্রি, কারণ এক্স অক্ষের সাথে আর কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আমরা অলরেডি জানি। ওকে, তো এবার খেয়াল করো ইউ এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে 7, তো 7 cos 0 ডিগ্রির মান হলো 1। দেখো ভি এর মান তোমার দেওয়া আছে 14, তাহলে 14 cos আলফা। কিন্তু আমরা কিন্তু সবাই জানি cos 90 ডিগ্রির মান কিন্তু 0, তাই না? তার মানে ডান দিকটা 0 হয়ে যাবে। দেখো আমাদের কত তাড়াতাড়ি ম্যাথ হয়ে গেছে। তার মানে 7 + 14 cos আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরাই বলো cos আলফা ইজ ইকুয়াল টু কত হবে? 7টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এটা হয়ে যাবে -7, আর 14টাকে ভাগ করে দাও, তাহলে -½ হয়ে যাবে। আর আমরা জানি যে cos আলফার মান যদি -½ হয় তাহলে ক্যালকুলেটর দিয়ে আমরা ইজিলি বের করতে পারি আলফার মান কত? 120 ডিগ্রি। তার মানে কি খেয়াল করছো যে আলফার মানটা 120 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ 120 ডিগ্রি কোণে রওনা দিলে সে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। দেখো তোমাদেরকে বেসিক পড়ায় ফেলছি, ওই সূত্রটা অ্যাপ্লাই করলে দেখো আমাদের 1 মিনিটও লাগে নাই ম্যাথ করতে, একবারে 1 মিনিটেরও কম সময়ে আমরা অ্যান্সার বের করে ফেলছি 120 ডিগ্রি। এখন যদি অন্য কোনো কিছু থাকতো মান টান উল্টাপাল্টা করে দেখবা সবসময় অ্যান্সারটা এত তাড়াতাড়ি তুমি বের করতে পারবা। চমৎকার না? তো এটা একটা বেসিক। এখন আমি তোমাদেরকে শর্টকাট শিখাই, ঠিক আছে? শর্টকাট লাইফে সবসময় মনে রাখবা, আগে বেসিক ক্লিয়ার করবা। আগে বেসিক ক্লিয়ার করলে তুমি এমনিতেই ম্যাথ পারবা, তারপরে হলো তুমি শর্টকাট শিখে ফেলবা। তো আসো আমরা তাহলে বেসিক শিখে ফেলছি, এবার একটা শর্টকাট শিখে, এটা ভার্সিটি অবজেক্টিভ অনেক বেশি উপকার করবে। এই সেম প্রশ্ন যদি পরীক্ষায় আসে, কত কোণে রওনা দিলে সে সোজাসুজি অপর পারে যাবে, ধরো এই সেম প্রশ্নটা আসছে। এখন তুমি যদি দেখো যে নৌকার বেগ এবার হলো শর্টকাট নম্বর 1, নৌকার বেগ যদি স্রোতের দ্বিগুণ হয়, নৌকার বেগ যদি স্রোতের দ্বিগুণ হয় তাহলে এই টাইপের প্রশ্নে যে কত কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে যাবে, এই টাইপের প্রশ্নের অ্যান্সার অলওয়েজ তোমার 120 ডিগ্রি হবে। তো এটা আমাদের সময় ডিউতে আসছিল। এবার আমি বলি, আমি তো ডিউ 16-17 ব্যাচ, তো আমাদের সময় ডিউ 16-17 ব্যাচে এরকমই একটা প্রশ্ন এসেছিল। দেখি এখন তোমরা পারো কি না। তাহলে এটা হলো শর্টকাট, কারণ হলো 80% ক্ষেত্রেই দেখা যায় যে ওরা প্রশ্নটা এমনভাবে দেয় যে নৌকার বেগটা স্রোতের বেগের দ্বিগুণ হয়। আর যদি দ্বিগুণ নাও হয় তুমি জাস্ট এক লাইন করেই তো তুমি অ্যান্সার বের করতে পারবা। আর যদি দ্বিগুণ বলে তোমার এখন ম্যাথও করার দরকার নাই, শর্টকাট অ্যাপ্লাই করবা, অ্যান্সার কত হবে? 120 ডিগ্রি হবে। ওকে, দেখি তোমরা এখন হলো একটু প্রশ্ন অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আমাদের সময় ডিউ 16-17তে একটা প্রশ্ন আসছিল, বলে দিছিল স্রোতের বেগ হলো তোমার 10,
সরি নৌকার বেগ হলো তোমার 10 আর স্রোতের বেগ তোমার বলে দেওয়া হয়েছিল 5। তাহলে বলছে কত কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে যাবে, ক্যালকুলেটর ছাড়াই ম্যাথটা আসছে। দেখি তোমরা অ্যান্সারটা বলতে পারো কি না। ঝটপট অ্যান্সারটা কমেন্টে লিখে ফেলো। আমাদের সময়ের প্রশ্ন যে নৌকার বেগ 10, স্রোতের বেগ 5, কত কোণে রওনা দিলে সোজাসুজি অপর পারে যাবে। টাইম হলো 5 সেকেন্ড। দেখি লিখতে পারো কি না। অ্যান্সারটা যদি কেউ দিতে পারো তাহলে তো খুবই ভালো। যদি কেউ এই টাইপের অ্যান্সারগুলো যদি বলতে পারো, দেখি কেউ অ্যান্সার দিতে যদি পারো। এটার অ্যান্সারটা কত হবে, কত হবে আমরা একটু দেখি। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছে 120, 120, হ্যাঁ 120। এই তো গুড। এই তো তোমরা তাহলে অ্যাডমিশনের ম্যাথ পেরে যাবা, দেখছো। তাহলে আমাদের প্রথম জিনিসটা আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলছি। ক্লিয়ার? ওকে, আমাদের মোটামুটি অনেকটুকু ক্লিয়ার করা শেষ। এবার আসো তোমাদেরকে বেসিক দেখাবো, দেখবা কত ইজি ওয়েতে আমরা ম্যাথটা করতে পারি। সেকেন্ড, তাহলে ম্যাথ নম্বর 2, তাহলে আমরা শর্টকাট শিখে ফেলছি, ম্যাথ নম্বর 2 সব শিখে ফেলছি। ওকে, এবার তাহলে আমি এই জিনিসটা একটু মুছে দেই, কারণ আমাদেরকে আবার এটা একটু লাগবে। আচ্ছা, একটু বেশি মুছে ফেলছি, ঠিক আছে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, আমি আবার লিখে দিচ্ছি। ওকে, এবার ম্যাথ নম্বর 2 বলছে নদী পাড়ি হওয়ার সময়। তো নদী পাড়ি হওয়ার সময়ের জন্য মনে রাখবা আমাদেরকে ওয়াই অক্ষ বরাবর বেগটাও বের করতে হবে। কি করতে হবে? ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা বেগের উপাংশ বের করতে হবে লম্বাংশের সূত্র দিয়ে। তাহলে আমরা যদি এখন ওয়াই অক্ষ বরাবর বেগটা বের করতে চাই, দেখো খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর বেগটা এখন আমরা বের করতে চাচ্ছি। তো আমরা তো জানি ওয়াই হলো কি, লম্ব। একটু আগে শিখাইছি যে ওয়াইয়ের মানটা অলওয়েজ লম্ব হবে, ঠিক আছে। তাহলে ওয়াই যেহেতু লম্ব, তাহলে আমি বলছিলাম কি যে কোণের মান কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট খালি কসগুলোর বদলে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে এটা হবে ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা, এটা ইজ ইকুয়াল টু কত হবে, আর সাইন 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, এইটুকু জিনিস মনে হয় আমরা সবাই বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, যেটা ওয়াই অক্ষ বরাবর সেটাই কিন্তু আবার নদীর প্রস্থ বরাবর, তাই না? দেখো নদীর প্রস্থ তো এইটা, আর ওয়াই অক্ষও এইটা, তার মানে ওয়াই অক্ষ বরাবর যে কথা ওই নদীর প্রস্থ বলাটাও একই কথা, ঠিক আছে। তার মানে ওয়াই অক্ষ বরাবর যে কথা এটা হলো নদীর প্রস্থ বরাবর, একই কথা। তো নদীর প্রস্থ বরাবর আমরা বেগের মানটা বের করে ফেলি। দেখো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে নদীর প্রস্থ বরাবর আমাদের বেগটা চলে আসে ভি সাইন আলফা, এটা ইজ ইকুয়াল টু আর আসে, কোনো সমস্যা নেই। আলটিমেটলি আমাদের মান আসে হলো ভি সাইন আলফা, বের করে রাখছি। এবার তোমরাই আমাকে বলো, একটা লোক নদী পাড়ি হবে, আমি এখানে একটু আঁকি, দেখো একটা নৌকা নদী পাড়ি হবে, বলো তাহলে নৌকাটা যদি নদী পাড়ি হয়, বলো তো ওকে আলটিমেটলি কোন দিকে যাওয়া লাগবে? এক্স অক্ষ বরাবর যাওয়া লাগবে নাকি ওয়াই অক্ষ বরাবর যাওয়া লাগবে? একটু ঝটপট তোমরা নিজেরাই চিন্তা করে আমাকে বলো যে একটা লোক, আমি এখান থেকে এই সাইডে যাব, তাহলে আমি কোন দিকে অ্যাকচুয়ালি যাব? আমি কি আসলে এই দিকে যাব, মানে এক্স অক্ষ বরাবর যাব, নাকি আমি ওয়াই অক্ষ বরাবর যাব? দেখি তোমরা একটু অ্যান্সারটা দাও যে এক্স অক্ষ বরাবর যাব নাকি আমাকে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে। যদি আমি নদী পাড়ি হতে চাই, তাহলে নদী পাড়ি হতে চাইলে আমাকে কোন দিকে যেতে হবে? কমেন্টে তোমরা একটু ঝটপট করে লেখো। এই তো গুড, আলামিন হলো চমৎকার অ্যান্সার দিয়েছো যে নদী পাড়ি হওয়ার জন্য ভাইয়া আমাদেরকে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, চমৎকার। রবিউল বলেছো ওয়াই অক্ষ, মাসিয়াত বলেছো ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস, আইমান ওয়াই অ্যাক্সিস। ওকে, আর বাকিরা কোন অক্ষ? বাকিরা কি এক্স অক্ষের পক্ষে নাকি ওয়াই অক্ষের পক্ষে? তাহলে চিন্তা করো, তুমি একটা নদী পাড়ি হবা, ডেফিনেটলি তুমি হলো কোন অক্ষ বরাবর যাবা? ওয়াই অক্ষ বরাবর যাবা। ওকে, তাহলে যদি ওয়াই অক্ষ বরাবর যদি যাও, তাহলে আমাকে এখন বলো নদী পাড়ি হওয়ার জন্য তাহলে যদি আমরা সময় বের করতে যাই, তাহলে আমরা তো বুঝলাম যে ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে যেতে হবে, তাহলে সময়টাও কি ওয়াই অক্ষ বরাবর হিসাব করতে হবে। তাইলে আমরা নদীর প্রস্থ, দেখো প্রশ্নে বলা আছে 12.25 কিলোমিটার, এটাকে আমরা এস ধরে নেই। তাহলে আমরা একটা সূত্র জানতাম যে এস ইজ ইকুয়াল টু হলো ভিটি। তাহলে এখন আমাদেরকে সময় বের করতে বলছে নদী পাড়ি হওয়ার সময়, তাহলে বলো অতএব টি ইজ ইকুয়াল টু কত? এস বাই ভি। এইটুকু মনে হয় আমরা বুঝতে পেরেছি।
তাহলে টি ইজ ইকাল টু এস বাই ভি। বলো এই এস কী হবে? নদীর প্রস্থ হবে, যেটা হলো 12.25। আর বলো বেগ কত হবে? এইবার তোমার বেসিক তোমাকে হেল্প করবে। তুমি নদী পাড়ি হওয়ার জন্য সময় বের করতে চাও, তাহলে তোমরা নিজেরাই বলছো যে ভাইয়া নদী পাড়ি হইতে গেলে আমাদেরকে অবশ্যই ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে। তাহলে নদী পাড়ি হইতে গেলে যেহেতু তোমাকে ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে, তাহলে নদী পাড়ি হওয়ার জন্য তুমি যখন সময় বের করবা তখন সেই সময়ের ক্ষেত্রে যেই বেগ নিবা সেই বেগটাও কি ওয়াই অক্ষ বরাবর বেগ হবে, তাই না? আমি আরেকবার বলি জাস্ট, তুমি নদী পাড়ি হওয়ার জন্য সময় বের করতে চাও, তাহলে টি ইজ ইকাল টু এস বাই ভি। যেখানে তুমি এস নিছো হলো তার মানে নদীর প্রস্থ নিয়েছো এস, তাহলে ভি কি নিবা? খেয়াল করো, তুমি নদী পাড়ি হবা, তুমি কিন্তু ওয়াই অক্ষ বরাবর যাবা। আর যেহেতু তুমি ওয়াই অক্ষ বরাবর যাবা, তার মানে নদী পাড়ি হওয়ার জন্য তুমি যখন বেগ নিবা সেই বেগটাও তোমাকে ওয়াই অক্ষ বরাবরে নিতে হবে। দ্যাট মিন্স ওয়াই অক্ষ বরাবর বেগ নিতে হবে। তাহলে বলো, আমরা তো অলরেডি ওয়াই অক্ষ বরাবর বেগটা বের করে ফেলছি, ভি সাইন আলফা। দ্যাট মিন্স আমি যখন নদী পাড়ি হওয়ার জন্য সময় বের করতে যাব তখন বেগটা ওয়াই অক্ষ বরাবর হওয়ার কারণে তখন এই বেগটা হয়ে যাবে জাস্ট কি ভি সাইন আলফা। ওকে, এখন বাকিটা তো বুঝতেই পারছো, এটাকে এই পাশে লিখি। তাহলে নদীর প্রস্থ হলো 12.25। আর তোমরা নিজেরাই জানো ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে, তার মানে ওয়াই অক্ষ বরাবর বেগ নিতে হবে ভি সাইন আলফা। তো ভি এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে 14, আর আলফার মানটা আমরা আগে বের করে ফেলছি, 120 ডিগ্রি ছিল হলো আলফার মান, তাই না? আগে বের করে রাখছিলাম 120 ডিগ্রি। তাহলে দেখো 14 কত হবে? সাইন 120 ডিগ্রি আসবে। মান বসায় দাও, দেখো এটা যা আসবে তাই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো 14 সাইন 120 ডিগ্রি। ওকে, রবিউল হলো প্রশ্ন করেছো যে হ্যাঁ নৌকার বেগ না, নৌকার বেগ না। একটা জিনিস একটু খেয়াল করো, তুমি যখন নদী পাড়ি হবা তোমাকে তো ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, তাই না? ওয়াই অক্ষ বরাবর না গেলে তো তুমি নদী পাড়ি হবা না। কিন্তু তুমি তো ওয়াই অক্ষ বরাবর যাও নাই, তুমি তো রওনা দিছো হলো অন্য আরেকটা অক্ষ বরাবর, কিন্তু তুমি নদী পাড়ি হতে চাও। তাহলে নদী পাড়ি হতে গেলে তোমাকে ওয়াই অক্ষ বরাবরই সবসময় উপাংশ নিতে হবে। তাহলে তুমি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নিয়ে ফেলছো, নদীর প্রস্থ নিয়ে ফেলছো, তাহলে তোমাকে বেগটাও নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর বেগ নিতে হবে। তো ওয়াই অক্ষ বরাবর বেগটা আমাদের কত আসছে? ভি সাইন আলফা আসছে। যা আসছে সেটাই হলো আমাদেরকে এখানে বসায় দিতে হবে। বসায় দিলে তোমাদের আলটিমেটলি মানগুলো বসায় যা আসবে সেটাই হলো অ্যান্সার। তো খেয়াল করো চুয়েটের এই ম্যাথটার তাহলে অ্যান্সার কত তোমরা আমাকে এখন ঝটপট বলে ফেলো, যে এই ম্যাথের অ্যান্সারটা তাহলে কত আসবে। মিজানুর প্রশ্ন করছো এইগুলা কি ভাই? ওকে, আমরা অলরেডি আধা ঘন্টা ধরে হলো এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, নৌকার ম্যাথ। অ্যাডমিশনে বিভিন্ন টাইপের নৌকার ম্যাথ করানোর চেষ্টা করছি, তো ওইটাই আর কি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে বেসিকটা খুবই সিম্পল, যে আমি ওয়াই অক্ষ বরাবর বেগ নিতে চাচ্ছি, আমি নদী পাড়ি হব, তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর যাব, তাহলে ওয়াই অক্ষ বরাবর সবসময় আমাকে বেগ নিতে হবে, যেটা আমাদের ভি সাইন আলফা আসছে। আর ওয়াই অক্ষ বরাবর আমি নদীর প্রস্থ পেয়েছি, যেহেতু নদী পাড়ি হওয়ার সময় প্রস্থ হলো 12.25, আর বেগও নিয়ে ফেলছি ওয়াই অক্ষ বরাবর। শেষ। চমৎকার জিনিস। হ্যাঁ, অনেকের আসছে হলো 1.01 আওয়ার। ওকে, দেখছো তাহলে কত চমৎকার ওয়েতে আমরা বের করে ফেলছি। আলামিনের চলে আসছে 1.01, মানসুরার হচ্ছে 1.01 আসছে, তানজিমুলের 1.01 আসছে, মাসিয়াতের 1.01 আসছে। আচ্ছা, 1.01 বা এরকম আসবে না, 0.5 তো না, এটা হলো 1.01 আর কি এটার অ্যান্সার। ওকে, দেখছো তাহলে আমাদের একটা টাইপ শেষ চুয়েটের। এবার আসো সর্বনিম্ন সময়ে। পরীক্ষায় বলল যে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি হওয়ার শর্তটা কি। ঠিক আছে, আমি সেম প্রশ্ন এখন তোমাদেরকে আরেকটা বেসিক ব্যাখ্যা করি, যে সর্বনিম্ন সময় হলো তোমার নদী পাড়ি হওয়ার জন্য কত? 1.01। দেখি তাহলে কে কে পারো। হ্যাঁ, আইমান, তারপর রবিউল, ক্লাসের শুরুতে দিয়েছো, এই তো চমৎকার, তোমরা অনেক চমৎকার পারছো আর কি। ঠিক আছে, তো তাহলে একটা টাইপ হয়ে গেছে। সেকেন্ড আরেকটা টাইপের প্রশ্ন আসতে পারে যে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি হওয়ার টাইমটা বের করো। এখন দুইটা জিনিস আছে, আমি তোমাদেরকে দুইটা বেসিক বুঝাই, দুইটা বেসিক বুঝাবো। এখন আপাতত এই প্রশ্নটা মুছে দেই, এগুলো মুছে দিয়ে আমি তোমাদেরকে দুইটা বেসিক বুঝাবো। দুইটা জিনিস, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি হওয়া আর আরেকটা হলো সর্বনিম্ন পথে নদী পাড়ি হওয়া। এই দুইটা জিনিস কি সেম?
আমি একটা লিখে রাখি, দাঁড়াও। খেয়াল করো, আচ্ছা এগুলো মুছে দেই, দাঁড়াও, ঝামেলা করতেছে। ওকে, তো দেখো এখানে দুইটা জিনিস আমি লিখে ফেলছি। সর্বনিম্ন সময় হলো তোমার নদী পাড়ি, আর আরেকটা হলো সর্বনিম্ন পথে হলো নদী পাড়ি। তো ওই দুই রকম জিনিস, ঠিক আছে? দুইটার মধ্যে কিন্তু পার্থক্য নাই, আবার পার্থক্য আছেও, অনেকে কনফিউজড হয়ে যাবা। এখন আমি একটা কথা বলে দিই, সর্বনিম্ন সময়ে পাড়ি মানে হলো তোমার সবচেয়ে কম টাইমে তুমি নদীটা পাড়ি হবা, ঠিক আছে? আর সর্বনিম্ন পথে নদী পাড়ি হওয়ার মানে হলো তোমার পথটা সবচেয়ে কম হবে, বাট এই ক্ষেত্রে টাইমটা বেশিও লাগতে পারে। এখন তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো যে ভাইয়া এটা কেমন কথা, আমি সর্বনিম্ন সময়ে পাড়ি হব, সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে গেলে তো ভাইয়া পথটাও আমাকে সবচেয়ে কম হইতে হবে, পথ বেশি হলে আমি কেমনে সর্বনিম্ন সময়ে পাড়ি দিব? তোমার কথাটা ঠিক আছে, বাট আমি তোমাকে একটু মনে করায় দিতে চাই, ভাইয়া এটা কিন্তু ভেক্টরের ক্লাস, এটা কিন্তু স্কেলার রাশি না, বা এটা কিন্তু নর্মাল জিনিস না যে তুমি একটা সরল পথে যাচ্ছ, একটা সরল রেখা বরাবর যাচ্ছ, তুমি এই পথে গেলে সবচেয়ে কম সময় অতিক্রম করবা আর তোমার টাইমটাও সবচেয়ে কম লাগবে। এটা কিন্তু এখন না, এটা কিন্তু ভেক্টর। এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে স্রোতের বেগ বলেও কিন্তু একটা জিনিস আছে। এই স্রোতের বেগ থাকার কারণেই কিন্তু এখানে একটু গন্ডগোল লেগে গেছে, যে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি হওয়া এক জিনিস, আর সবচেয়ে কম পথ অতিক্রম করে নদী পাড়ি হওয়া কিন্তু আরেক জিনিস। আমি তোমাকে বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, আমরা আগের এক্সাম্পল থেকে আমরা জেনে আসছি, আগের এক্সাম্পল যারা দেখছো, আগের এক্সাম্পল থেকে আমরা সবাই জানি যে সর্বনিম্ন সময়ে পারি, আমরা আগের এক্সাম্পল থেকে জেনে আসছি যে নদী পারি হওয়ার জন্য যেই সময়টা টি, সেই টি ইজিক্যাল টু কী ছিল? নদীর প্রস্থ ছিল, সেই টি ইজিক্যাল টু কী ছিল? নদীর প্রস্থ ছিল, ডিভাইডেড বাই কী ছিল? ওয়াই অক্ষ বরাবর বেগ ছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ নিয়েছিলাম, তাই না, নদী পারি হওয়ার জন্য। ওকে, তো খেয়াল করো, নদীর প্রস্থ হলো ধরো তোমার এস ছিল, আর ওয়াই অক্ষ বরাবর বেগ কিন্তু আমাদের কত আসছে? ভি সাইন আলফা আসছে। এটাই কিন্তু আমাদের নদী পারি হওয়ার সময়। তার মানে আমাদের নদী পারি হওয়ার সময় টি ইজিক্যাল টু আমাদের সূত্রে আসছিল এস ডিভাইডেড বাই ভি সাইন আলফা, যেখানে ভি হলো তোমার নৌকার বেগ, আর আলফা তো বুঝতেই পারতেছো যে মধ্যবর্তী কোণটা আর কি, স্রোতের সাথে নৌকার মধ্যবর্তী কোণ। এখন আমাকে বলো এই সময়টা সর্বনিম্ন কখন হবে? দেখো এটা কিন্তু একটা ভগ্নাংশ, বলো একটা ভগ্নাংশের মানটা সর্বনিম্ন কখন হয়? একটা ভগ্নাংশের মান সর্বনিম্ন তখনই হয় যখন এই ভগ্নাংশের হরের মানটা সর্বোচ্চ হয়, অর্থাৎ ভি সাইন আলফা এটা যদি হায়েস্ট হয়, এই ভগ্নাংশের মানটা যদি কোনো কারণে হায়েস্ট হয়, তখনই কিন্তু আমাদের টিটা লোয়েস্ট হবে। কারণ কোনো একটা ভগ্নাংশের হরের মান সর্বোচ্চ মানেই ওই ভগ্নাংশের মানটা সর্বনিম্ন, অর্থাৎ হর হায়েস্ট মানে হলো সময়টা হলো লোয়েস্ট হবে, তাহলে টি লোয়েস্ট হবে। তো এবার বাকিটা তুমি নিজেই বুঝতে পারতেছো, এটা হায়েস্ট হবে কখন? ভি তো ফিক্সড, নৌকার বেগ তো ফিক্সড, ধরো 14, এটা তো কোনো চেঞ্জ হবে না, বা এটা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই হবে। কিন্তু আমাদের একটা জিনিস চেঞ্জ হতে পারে, সাইন আলফার মান চেঞ্জ হতে পারে। বলো সাইন আলফার সর্বোচ্চ মান কত? 1। অর্থাৎ সাইন আলফার সর্বোচ্চ মান যখন 1 হবে তখন এটা হাইয়েস্ট হবে, তখন সময়টা হলো লোয়েস্ট হয়ে যাবে। আর সাইন আলফার সর্বোচ্চ মান হলো 1, আর সাইন আলফার সর্বোচ্চ মান 1 কখন হয়? যখন আলফার মানটা 90 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে আলফার মান যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়, তাহলে সর্বনিম্ন সময়ে দ্যাট মিন্স নদী পারি হবে, ঠিক আছে? তার মানে আলফার মানটা যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়, তাহলে সর্বনিম্ন সময়ে নদী পারি হবে,
ঠিক আছে, এটা আমি একটু ছবি দিয়ে ব্যাখ্যা করি। আলফার মান 90 ডিগ্রি হতে গেলে এটা ধরো হলো আমাদের নদী, তার মানে নৌকাটাকে রওনা দিতে হবে হলো এবার 90 ডিগ্রি কোণে, মানে ভিটা 90 ডিগ্রি কোণে এবার রওনা দিতে হবে। বাট আমরা তো সবাই জানি যে স্রোত আছে, ও যদি 90 ডিগ্রি কোণে রওনা দেয় ও কিন্তু জীবনেও 90 ডিগ্রি কোণে যাবে না, ও কিন্তু একটু বাঁকাভাবে যাবে, ও কিন্তু যাবে বাঁকা পথেই, কোনো সমস্যা নাই। তার মানে ওর পথ কিন্তু বেশি লাগতেছে, কারণ ও যদি এইভাবে রওনা দেয় ও তো জীবনও এইভাবে যাবে না, ও তো যাবে লব্ধি বরাবর যাবে, আর লব্ধি তো সে বাঁকাই হবে, তার মানে ও কিন্তু পথ বেশি অতিক্রম করলো, বাট ওর সময়টা কিন্তু কম লাগতেছে, কারণ স্রোত ওকে এখন হেল্প করতেছে। অর্থাৎ আলফার মান যদি কখনো 90 ডিগ্রি হয় তখন সবচেয়ে কম সময়ে নদী পারি হবে, কিন্তু দুঃখের ব্যাপার হলো সে যাবে বাঁকা পথে, মানে পথ বেশি লাগবে, বাট এই ক্ষেত্রে ওই যে স্রোত হেল্প করার কারণে তোমার সময়টা কম লাগতেছে, বাট পথটা বেশি লাগতেছে। এটা একটা বেসিক। আর সেকেন্ড জিনিসটা হলো সর্বনিম্ন পথে পাড়ি দিতে হবে। সর্বনিম্ন পথে পাড়ি দিতে হবে মানে হলো নৌকাটাকে এখন সোজাসুজি পাড়ি দিতে হবে, মানে ও ঠিক সোজাসুজি অপর পারে পৌঁছাইতে হবে। তার মানে এবার লব্ধি হইতে হবে হলো তোমার সোজাসুজি, মানে আর হইতে হবে সোজাসুজি। আর আমরা জানি যে আর যদি ভাইয়া সোজাসুজি হইতে হয় তাহলে ভিকে বাঁকাভাবে রওনা দিতে হবে, তাহলে ভিকে বাঁকাভাবে রওনা দিতে হবে। দ্যাট মিন্স এখন আলফার মানটা 90 ডিগ্রির চেয়ে বেশি আসবে, কিন্তু এবার থিটাটা 90 ডিগ্রি আসবে, কারণ থিটা হলো স্রোতের সাথে লব্ধির কোণ। তার মানে থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ লব্ধি যদি তোমার স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে সর্বনিম্ন পথে নদী পারি হবে। তাহলে এবার পথটা সর্বনিম্ন লাগছে, কারণ আগের বারের মতো কিন্তু এত বিশাল পথে যাওয়া লাগে নাই, পথটা কম লাগছে, বাট টাইমটা বেশি লাগবে। বলতে পারবা কেন টাইমটা বেশি লাগবে? কারণ এবার ও রওনা দিছে কিন্তু স্রোতের বিপরীত দিকে। খেয়াল করো, স্রোত যেদিকে যাচ্ছে ও কিন্তু রওনা দিছে কিন্তু তার বিপরীত দিকে। এই কারণে যেহেতু স্রোতের বিপরীত দিকে রওনা দিছে, এই কারণে স্রোত হলো ওর বেগটাকে অনেক কমায়া দিবে। এই কারণে ওর এবার পথ কম লাগলেও ওর সময় কিন্তু বেশি লাগতেছে। ক্লিয়ার? আর আগের বার কি স্রোতের সাথেই রওনা দিয়েছে 90 ডিগ্রি, মানে হলো এই বরাবর স্রোতের কোনো উপাংশ নাই, তার মানে স্রোত এবার কোনো কিছু মাইনাস করতে পারে নাই। এই কারণে যেহেতু স্রোত মাইনাস করতে পারে নাই, ওর সময় কম লাগছে, বাট ওর পথটা বেশি লাগছে। আর এবার ও স্রোতের বিপরীতে রওনা দেওয়ার কারণে ঠিক আছে স্রোত ওরে ঠেলে সোজাসুজি পাঠাইছে, মানে পথটা কম লাগছে, বাট সময়টা কি স্রোতের বিপরীতে রওনা দেওয়ার কারণে টাইমটা বেশি লাগছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো? এই বেসিকটা যদি ক্লিয়ার থাকো, এইটা দিয়েই তোমার বুয়েটে ডিইউতে ম্যাথ আসে এখন তুমি খুবই চমৎকার ওয়েতে ক্লিয়ার হয়ে গেছে। দ্যাট মিন্স তোমরা আমাকে সবাই বলো, সর্বনিম্ন পথে নদী পারি হইতে গেলে বলো কোনটার মান 90 ডিগ্রি হইতে হবে? থিটার মান 90 ডিগ্রি হইতে হবে নাকি আলফার মান 90 ডিগ্রি হইতে হবে? ঝটপট লিখে ফেলো। সর্বনিম্ন পথে নদী পাড়ি দিব, তাহলে থিটা 90 ডিগ্রি হবে নাকি আলফা 90 ডিগ্রি হবে? কমেন্টে লিখে ফেলো, আমি একটু দেখতে চাচ্ছি, দেখি কে কীরকম টাইপের হলো কমেন্ট করতে পারো। হ্যাঁ, সাইন 90 ডিগ্রির মান হলো সর্বোচ্চ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার প্রশ্নটা তোমরা আশা করি বুঝতে পারছো যে ওকে রবিউল অ্যান্সার দিয়েছ থিটা। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে সর্বনিম্ন পথে নদী পারি হইতে গেলে থিটার মান 90 ডিগ্রি লাগবে। আর যদি বলা হয় এখন সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে হবে, তাহলে আলফার মান 90 ডিগ্রি হইতে হবে। ওকে, রবিউল অ্যান্সার দিয়েছ থিটা, রাদ অ্যান্সার দিয়েছ থিটা, তানজিমুল থিটা দিয়েছ, আরিফুল থিটা দিয়েছ, মাহিম থিটা, এরপর আইমান থিটা। এই তো দেখছো কত চমৎকার ওয়েতে তোমরা দুইটা বেসিক শিখে ফেললা। এটা দিয়ে যদি এখন পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা কি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা না? অবশ্যই পারা উচিত কিন্তু তোমাদের। তো দেখছো, তাহলে ভেক্টরের এই তিনটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা যে কোনো কিছু এখন অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, আমাদের এই বেসিকগুলোও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে পরীক্ষায় যদি এখন বলে, তাহলে এখন আমি তোমাদেরকে বুয়েটের একটা ম্যাথ দেখাই। এটা অনেক আগে বুয়েটে আসছিল, এখন তোমরা পারবা। বুয়েটে চালাকি করে প্রশ্ন করছিল যে সর্বনিম্ন সময়ে নদী পারি হতে গেলে
পাড়ি দিতে গেলে সময় কত লাগবে ও কোন বিন্দুতে পৌঁছাবে? তাহলে প্রশ্ন আসছিল যে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে গেলে সময় কত লাগবে ও কোন বিন্দুতে পৌঁছাবে। আমি এটার একটু অ্যান্সারটা দেই। তো বুয়েটের প্রশ্নটা ছিল এরকম যে আমি সর্বনিম্ন সময়ে হলো নদী পাড়ি হতে চাই, তাহলে সময় কত লাগবে আর কোন বিন্দুতে হলো তোমার পৌঁছাবে। ওকে, আমি ধরে নিলাম সর্বনিম্ন সময় নদী পাড়ি হইতে গেলে আমরা অলরেডি জেনে ফেলছি, তারপরও আমরা অলরেডি জানি, তারপরও আমরা একটা কাজ করব, এক্স অক্ষ বরাবর আমরা উপাংশ নিব, কোনো প্রবলেম নেই, আমরা বেসিক থেকেই শুরু করব। এক্স অক্ষ বরাবর উপাংশ নিব। ধরো আমি ইচ্ছা করে ছবিটা আঁকলাম যে ভি এই বরাবর যাচ্ছে, ইচ্ছা করে আঁকলাম, ভি মনে করে এই বরাবর যাচ্ছে, ইউ হলো এই বরাবর তোমার ধরো হলো আলফা কোণে রওনা দিচ্ছে। মানগুলো ধরো সে আগের মতোই, ভি এর মান 14, ইউ এর মান 7, আর নদীর প্রস্থ দেওয়া আছে 12.25। ধরো আমি একটা দিয়ে আমি সব দেখায় দিই। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ নাও। বলো এক্স অক্ষ কি? ভূমি। তাহলে ভূমি বরাবর উপাংশ নিতে গেলে কি আসবে? তোমরা জানো যে এক্স অক্ষ বরাবর ইউ নিজেই এক্স অক্ষ বরাবর কাজ করছে, তাহলে এটা চলে আসবে ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি কজ আলফা, ওই যে লম্বাংশ উপপাদ্য, এটা ইজ ইকুয়াল টু আসবে হলো, ধরো তোমার এখন আর কস থিটা নিলা, আর ওয়াই অক্ষ বরাবর কি আসবে? তোমরা সবাই জানো যে ওয়াই অক্ষ বরাবর আসবে ভাইয়া আপনার কোণের মান চেঞ্জ করতে হবে না, জাস্ট খালি কজের বদলে সাইন নিতে হবে, ইউ সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা, এটা ইজ ইকুয়াল টু কত আসবে? আর সাইন থিটা আসবে। এই দুইটা জিনিস মনে হয় আমরা বুঝতে পারছি। ওকে, তো এই দুইটা জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে ফার্স্টে বলছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে গেলে সময় কত লাগবে। তো আমরা তো অলরেডি জানি নদী পাড়ি হওয়ার সময় টি ইজ ইকুয়াল টু কত? নদীর প্রস্থ এস ডিভাইডেড বাই, আমরা তো জানি যে নদী পাড়ি হওয়ার জন্য ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে, তাহলে নদীর প্রস্থ ডিভাইডেড বাই ওয়াই অক্ষ বরাবর বেগ। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ কত? খেয়াল করো, সাইন 0 ডিগ্রির মান তো 0, আর এটা হলো ভি সাইন আলফা, তার মানে ওয়াই অক্ষ বরাবর বেগটা অ্যাকচুয়ালি ভি সাইন আলফা। তাহলে এস বাই ভি সাইন আলফা সে আগের মতোই আমরা বের করে ফেলি। এস এর মান ধরো তোমার 12.25 দেওয়া আছে, ভি এর মান হলো তোমার 14, আর যেহেতু সর্বনিম্ন সময় নদী পাড়ি হইতে বলছে, তাহলে সর্বনিম্ন সময় নদী পাড়ি হইতে বললে এই ভগ্নাংশের হরের মানটা কি? সর্বোচ্চ হবে। লিখবা যে হরের মান সর্বোচ্চ হবে, হরের মান সর্বোচ্চ হইতে গেলে সাইন আলফার মান 1 হইতে হবে, দ্যাট মিন সাইন আলফা 1 হলে 1 বাদ চলে যাবে, তাহলে আমার সময় হবে এইটা ডিভাইডেড বাই 14, কারণ সাইন আলফার মান তো 1, কারণ সর্বনিম্ন সময় বলছে। ব্যাস, এইটাই বেসিক, এটাই বুয়েটে আসছিল। তো এখন এখানে যা আসবে তত ঘন্টা, ঠিক আছে, কারণ যেহেতু সময়টা ঘন্টায় দেওয়া আছে, তাহলে অত ঘন্টা হলো তোমার টাইম। এটাই হলো সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে গেলে সময়ের মান হলো এত ঘন্টা। তো খেয়াল করছো, দেখছো বেসিকটা কত ইজিলি আমাদেরকে হেল্প করতেছে। ব্যাস, এবার বলছে কোন বিন্দুতে পৌঁছাবে। ওকে, এটার আমি অ্যান্সার দিই। আমি তো অলরেডি বুঝতে পারছি যে ভাইয়া সর্বনিম্ন পথে নদী পাড়ি হইতে গেলে আমার যাইতে হবে সোজাসুজি, মানে রওনা দিব 90 ডিগ্রিতে, বাট আমি তো যাবো তো ভাই বাঁকা পথে। তাহলে বাঁকা পথে কোন বিন্দুতে পৌঁছাবো সেই বিন্দুটাও বের করতে বলছে। ধরো আমি ও বিন্দু থেকে রওনা দিয়েছি, ঠিক সোজাসুজি পৌঁছাইলে আমি এ বিন্দুতে পৌঁছাইতাম, বাট আমি যদি 90 ডিগ্রি কোণে রওনা দেই, আমি তো যাব লব্ধি বরাবর, বাঁকা পথে যাব। তো আমি বাঁকা পথে ধরো বি বিন্দুতে পৌঁছাইলাম, তাহলে এ বির দূরত্বটাও প্রশ্নে বের করতে বলছে, যে কোন বিন্দুতে যাবে, মানে হলো এ বির দূরত্বটাও আমাদেরকে প্রশ্নে কি করতে বলছে? বের করতে বলছে। ঠিক আছে, তো আসো। ওকে, 0.875। ওকে, অনেকে বলে ফেলছে তো রবিউল চমৎকার অ্যান্সার দিয়েছো, মাহিমও অ্যান্সার ঠিকই দিয়েছো, বাট এটা সেকেন্ড না, এটা ঘন্টা হবে আর কি। আইমানও দিয়েছো 0. ঠিক আছে, তাহলে আমার মনে হয় সবারই এটা ঠিক আছে 12.কে। তো এবার খেয়াল করো, তাহলে আমি তো যাবো এই পয়েন্টে, তাহলে আমাকে এই পয়েন্টটা বের করতে বলছে, তাহলে এ থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে বলছে, তাই না? তাহলে এ থেকে যদি এই বিন্দুর দূরত্ব বের করতে বলে, তাহলে তোমরাই খেয়াল করো,
এইটুকু দূরত্ব বলো তো কোন অক্ষ বরাবর দূরত্ব? আমাকে ঝটপট কমেন্টে লেখো। যে আমি তো সর্বনিম্ন সময় নদী পাড়ি দিতে গেলে আমি তো যাবো সোজাসুজি, মানে রওনা দিব সোজাসুজি, বাট যাবো তো আলটিমেটলি বাঁকা পথে যে বি বিন্দুতে পৌঁছাবো। তাহলে বলছে যে বি বিন্দুটা বের করতে বলছে, তাহলে এ থেকে বি এর দূরত্বটা অ্যাকচুয়ালি বের করতে হবে। মানে আমি বের করতে চাচ্ছি এই এ বির দূরত্বটা বের করব। এ বির দূরত্বটা বের করলে আমি বলবো যে ও সোজাসুজি গেলে, মানে ঠিক যেখান থেকে রওনা দিছে ঠিক তার বিপরীত বিন্দু থেকে এত মিটার দূরে যে হলো ও পৌঁছাবে আর কি। এরকম একটা ভাবে আমি অ্যান্সার দিতে চাচ্ছি, এই কারণে আমি এবির দূরত্ব বের করতে চাচ্ছি। তাহলে বলো তো এবিটা কোন অক্ষ বরাবর দূরত্ব? এক্স অক্ষ বরাবর দূরত্ব না এবি? তাহলে এবি যেহেতু এক্স অক্ষ বরাবর দূরত্ব, ঝটপট কমেন্টে লেখো যে এবি বরাবর যদি আমি দূরত্ব তাহলে হিসাব করতে চাই, তাহলে আমাকে কোন অক্ষ বরাবর বেগ নিতে হবে লেখো। এই তো অলরেডি তোমরা আমার প্রশ্ন বুঝে ফেলছো। এই তো সবাই লেখছো এক্স অক্ষ, মাসিয়াত লিখে ফেলছো এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, রবিউল শুধু ওয়াই অক্ষ লিখেছো না। রবিউল একটু চিন্তা করো, দেখো এবি বরাবর দূরত্ব, এবি বরাবর আমি দূরত্ব বের করতে চাই, এবি কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে তুমি বেগ কোন অক্ষ বরাবর নিবা? অবশ্যই এক্স অক্ষ বরাবর নিবা। ঠিক আছে, বাকিরা সব ঠিক অ্যান্সার দিয়েছো। এক্স অ্যাক্সিস আরিফুল, তানজিমুল, তন্নি, পিয়াস, হ্যাঁ সবারটাই ঠিক আছে। এক্স অক্ষ বরাবর, ওকে। তার মানে আমি এক্স অক্ষ বরাবর এখন দূরত্ব বের করতে চাই। আমি ধরে নিলাম সেই এক্স অক্ষ বরাবর দূরত্ব হলো এস। তাহলে এস ইজ ইকুয়াল টু সূত্র কি? ভিটি। তাহলে তো আমি আগেই বলে ফেলছি এক্স অক্ষ বরাবর দূরত্ব, তাহলে বেগ কি হবে? এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর বেগ কত দেখো, এক্স অক্ষ বরাবর বেগ হলো ইউ প্লাস ভি কজ আলফা। তো ঠিক আছে, তাহলে তুমি বসায় দাও, এক্স অক্ষ বরাবর বেগ বসায় দাও যে ইউ প্লাস ভি কজ আলফা বসায় দাও ইন্টু টি। বলো সময় কত হবে? সময় তো অবশ্যই নদী পাড়ি দেওয়ার সময় হবে, তাই না? কারণ নদী পাড়ি দিতে ওর যতটুকু সময় লাগবে ওই সময় তো বি বিন্দুতে পৌঁছাবে। দ্যাট মিনস সময়টা হলো নদী পাড়ি দেওয়ার সময়। এটা তোমাদের আগে মনে হয় আসছিল কত, 0.875 বা এরকম কিছু একটা আসছিল। আমি ঠিক জানি না এটা কার কত আসছে, আমি ঠিক বলতে পারতেছি না। যত আসছে আমি ধরে নিলাম আগের অ্যান্সারগুলো থেকে। তার মানে তো বুঝতেই পারতেছো সময়টা হবে নদী পাড়ি দেওয়ার, কারণ নদী পাড়ি দিয়েছে যেই সময় সেই সময়ে বিতে পৌঁছাইছে। তাহলে নদী পাড়ি দেওয়ার সময় এটা হবে। আর এখন এখানে মান বসায় দাও, ইউ হলো স্রোতের বেগ, স্রোতের বেগ হলো তোমার 7 দেওয়া আছে 7 প্লাস কজ আলফা। বাট আমরা তো আগেই জানি আলফার মান কত হইতে হবে, 90 ডিগ্রি। কারণ প্রশ্ন তো বলে দিয়েছে সর্বনিম্ন সময় নদী পাড়ি দিতে হবে। সর্বনিম্ন সময় নদী পাড়ি হইতে গেলে ওই যে আগেই তো আমরা বের করছি সাইন আলফার মান 1, আর সাইন আলফা 1 হলে আলফা হলো 90 ডিগ্রি, তাহলে কজ 90 ডিগ্রির মান হলো 0, তাহলে ভি 0 চলে আসবে। তাহলে 7 প্লাস 0 ইন্টু তোমার 0.875 যা আসবে অত কিলোমিটার, ব্যাস ওইটাই হলো অ্যান্সার। তার মানে আমি বলবো যে ও যেখান থেকে রওনা দিয়েছে ঠিক তার বিপরীত বিন্দু থেকে এত কিলোমিটার দূরের আরেকটা বিন্দুতে পৌঁছাবে। এটাই বুয়েটে আসছে। দেখো কত ইজি ওয়েতে এখন তুমি পেরে গেছো। আর এই ম্যাথটা যদি পারো এখন তুমি মিলায় দেখো, নৌকা নিয়ে এইচএসসি সব ম্যাথ পারবা, অ্যাডমিশনের সব ম্যাথ পারবা, ডিউর প্রশ্ন হুবহু এরকম টাইপেরই প্রশ্ন আসে, সব এখন তুমি পারবা। অল ক্লিয়ার। আচ্ছা টি এর মান 0.375, টি এর মান কি 0.375? আচ্ছা যেটা আসবে ওই যে আগের বার তো বের করছি 12.25কে আমরা 14 দিয়ে ভাগ করছি, তো যত আসে আর কি। টি যদি মানে টি যত আসে যেখান থেকে আমরা টি পাইছি, আমি তো আর বের করি নাই, তোমরা যেটা আমাকে দেখাইছো সেটাই বলছি। যাই আসুক ওইটা এখানে বসায় দিবা ওই টিটা, ব্যাস তারপরে এখান থেকে করে ফেলবা অত কিলোমিটার হলো অ্যান্সার শেষ। তাহলে 6.125। ওকে এই তো মাহিম অ্যান্সার দিয়েছো, তারপরে আলামিন অ্যান্সার দিয়েছো, তানজিরা অ্যান্সার দিয়েছো, রবিউল ভাই না ভাইয়া বলেছো, ওকে কোনো সমস্যা নাই, ক্লিয়ার। হ্যাঁ তোমার তন্নি দিয়েছো 6.125, হ্যাঁ 0.875 আসে। আচ্ছা করে ফেলো, আমি তো আসলে আমার কাছে ক্যালকুলেটর নাই, হিসাব করে আমি দেখতেছি 12.25কে এটা দিয়ে ভাগ করলে কত আসে আমি হিসাব করে দেখি। তোমার ক্যালকুলেটরটা আমি দেখতেছি, ক্যালকুলেটর যে কই আমার ফোনে, আমাকে দেখতে হবে 12.25কে আমি নিজেই আচ্ছা ভাগ করে দেখি, 14 দিয়ে ভাগ করলে হ্যাঁ 0.875 আসে। ওকে 0.875 আসে, ঠিক আছে আমি দেখলাম এই মাত্র। যাদের যাদের 0.357 আসছে একটু চেক করা হিসাবটা, এটা ক্যালকুলেটরের হিসাব 14x1, 14.1 না, এটা 14x1। আমি বুঝাইছি যে সাইন আলফার মান 1 হইতে হবে।
দেখছো? তাহলে 1 ঘন্টারও কম সময়ে আমাদের নৌকার ম্যাথ অল ক্লিয়ার। ঠিক আছে, এরকম যদি আরও চমৎকার চমৎকার ক্লাস করতে চাও হয়তো আমরা এই গ্রুপেই ক্লাসে আসবো, বাট তার থেকেও সবচেয়ে বেটার হয় তোমরা দেখো যে এই যে আমার নিজের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট লাইভটা থেকে তোমরা বের হও, লাইভটা থেকে বের হলেই দেখো যে আমার নিজের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে উপরে, গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গ্রুপ এবং পেজে অ্যাড হয়ে যাও, তাহলে ওইখানে আরও রেগুলার এরকম আমি ক্লাস নেই, এরকম ক্লাসগুলা দেখতে পারবা আর মানে চমৎকার চমৎকার ক্লাসগুলো দেখতে পারবা। আর হলো যে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এরপর থেকে যদি কখনো দেখো আমার নিজের গ্রুপ হোক বা এই গ্রুপ হোক কোনো গ্রুপে যদি আমার ক্লাস দেখো সাথে সাথে তোমাদের 5 জন 10 জন করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা, সবাই মিলে শিখলে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, তাহলে এখানেই থাক, আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমার গ্রুপ এবং পেজে লাইক দিয়ে পাশে থাকো, আর হলো তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দিও, অ্যাড করো। আজকে এখানেই থাক, ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। আর এই গ্রুপেও চোখ রাখো, মাঝে মাঝে আমি নোটিশ যদি দিই যে ক্লাস হবে, তোমরা ওই নোটিশের মধ্যেও মেনশন করে দিও ফ্রেন্ডদেরকে যে অমুক তারিখে এতটায় ক্লাস হবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে হবে আমার গ্রুপে অ্যাড হয়ে যাও, আর এখানে আমি জানায় দেবো। এটা তো আসলে আমার নিজের গ্রুপ ওইভাবে না, এই কারণে এই গ্রুপে আসলে দেখা যায় এরকম রুটিন মেনটেন করি না, বাট আমার নিজের গ্রুপে আমি রুটিন মেনটেন করি। আমার নিজের গ্রুপে ঢুকলেই তুমি দেখবা কভার ফটোতে রুটিন দেওয়া আছে, ওইখানে অনেক স্ট্রিক্টলি রুটিন মেনটেন করি, এবং ওইখানে আমরা এক্সামও নিই, ক্লাস নেই, ক্লাসের উপরে আমরা এক্সামও নেই, সব কিছু করি, এবং আমাদের মেসেঞ্জার স্টাডি গ্রুপ আছে, সব কিছু আছে ওইখানে। তুমি তোমার প্রবলেম সলভ করা নিতে পারবা, তোমার অনেক ফ্রেন্ড আছে, অলরেডি 2টা ব্যাচ ফিল আপ হয়ে গেছে, ওইখানে মেসেঞ্জার স্টাডি গ্রুপ আছে, আমাদের রেগুলার ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে, মানে সব কিছুই হচ্ছে। এবং সামনে মনে হয় প্রি অ্যাডমিশন একটা কোর্স চালু করতে পারি, তোমরা আমার গ্রুপে গেলেই সব দেখবা। আর এই গ্রুপে আসলে কোনো রুটিন নাই, কারণ এটা তো অ্যাকচুয়ালি আমার নিজের ক্লাস নেওয়ার গ্রুপ না, আসলে এখানে আমি আমার নোটিশ দিয়ে দিব, যদি কেউ নোটিশ দেখো দেখলে ক্লাস করবা, আর তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা, ওই নোটিশে মেনশন দিয়ে দিবা যে ভাইয়ার ক্লাস আছে, করে দেখতে পারো। আর তোমাদের যার যত ফ্রেন্ড আছে, স্কুল কলেজের যত ক্লোজ ফ্রেন্ড আছে, সবাইকে হলো আমার গ্রুপে অ্যাড করে দিবা। ঠিক আছে, কারণ এই ক্লাস সবাই মিলে দেখতে পারলে আরও অনেক চমৎকার হবে। আমি চাই যে সারা বাংলাদেশে ছড়ায়া যাক, সবাই যেন আমার ক্লাসগুলো দেখতে পারে। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ক্লাসটা দেখার জন্য। তোমরা অনেক জোশ ছিলা, অনেক চমৎকার ওয়েতে তোমরা পড়ছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই, তোমাদেরকে অনেক ধন্যবাদ, আবার ইনশাল্লাহ আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম।